কারণ হচ্ছে প্রকাশক তো এখানে ব্যবসা করতে এসেছেন, মূল কথা। তার মধ্যে হয়তো কিছুটা থাকে যে আমি বাংলা সাহিত্যের সেবা করছি, কিন্তু বাংলা সাহিত্যের সেবা করছি, এই সেবা করতে গিয়ে তিনি তো ঘরের পয়সা জলে দেবেন না, কিন্তু ব্যবসা করবেন, তার তো সংসার চালাতে হবে। ফলত তার কোন বইয়ের থেকে তার ব্যবসাটা চলবে, তার জীবিকা চলবে, সেটা দিকে তিনি নজর দেন বেশি। ফলত গদ্যের বই তাকে বেশি প্রকাশ করতে হয়। বেরোচ্ছে, নতুন কবিরা লিখছে, জগন্নাথ দেব মন্ডলের মতো কবিরা মানে দারুণ দারুণ কবিতা লিখছে, তাহলে দেখা যাবে যে কবিতার পাঠক তৈরি হয়ে গেছে। তার মানে এই রুচি তৈরি করার দায় করে একটা কবিতার বইয়ের দাম কত হতে পারে? খুব মোটা হলে 200-300, সমগ্র হলে 500। অধিকাংশ বাঙালি যুবার মতো প্রথম বয়সে কবিতা দিয়ে শুরু করেছিলাম। কিছুদিন কবিতা লেখার পর আমার এটা রিয়েলাইজেশন হলো, উপলব্ধি হলো যে কবিতা অনেক কঠিন ব্যাপার, কবিতা আমার দ্বারা হবে না। আমরা একটা গদ্যে যেরকম ছড়িয়ে ছিটিয়ে বিস্তৃত ভাবে একটা ঘটনার বর্ণনা করতে পারি, একটা মেসেজ দিই পাঠককে, একটা দেশকালের পরিস্থিতির বিষয় উপস্থাপিত করতে পারি অনেক ডিটেলস সহ, কবিতা সেটা সম্ভব না। কবিতা খুব ইশারাময় বাক্য নির্মাণ দিয়ে হয়, খুব সূক্ষ্ম ইশারা থাকে বাক্যগুলোর মধ্যে, তার মধ্যে থেকে পাঠক মেসেজটা খুঁজে পায়। মানে ব্যাপারটা হচ্ছে অনেকটা এক কড়াই দুধ জাল দিতে দিতে ঘন ক্ষীর হয়ে যায়, সেরকম বহু বিস্তৃত অভিজ্ঞতায় শেষ পর্যন্ত এক বিন্দু সত্য নির্মাণ করে কবি। কবির কাজ সেটা। সেই যে গভীর মনন, গভীর মেধার দরকার হয় কবিতা লিখতে গেলে, আমার সেটা বোধহয় ছিল না। সেই মেধা আমার ছিল না যে আমি সেই সমস্ত অভিজ্ঞতার দুধটাকে আমি আমার মেধা এবং চেতনার ইন্ধন দিয়ে ক্ষীর বানাবো। তারপরে আমরা কয়েকজন বন্ধু মিলে তখন আমরা ঠিক হয় যে আমরা একটা লিটল ম্যাগাজিন করব। তার নামও ঠিক হয় পাহাড়তলি। মূলত আমার এক বন্ধু গীতাংশু কর আর নিখিল বসু ধূপগুড়ির লাল নক্ষত্রের সম্পাদক ছিল। মূলত আমরা তিনজন মিলে পাহাড়তলি পত্রিকা প্রকাশ হবে ঠিক করি। নিখিল আমার তখন বুঝতে পারলাম যে বোধহয় কিছুটা হয়েছে, এবং তারপর থেকেই আমি গল্প লিখতে শুরু করি, নিয়মিতভাবে শুরু করি। বিভিন্ন লিটল ম্যাগাজিন থেকে তখন আমার কাছে গল্প আমন্ত্রণ আসতে শুরু করে। তারপরে দীর্ঘদিন আমি সাহিত্যের জগৎ থেকে দূরে সরে গেছিলাম, গান বাজনা নিয়ে সময় কাটতো। আর একটা মারাত্মক বাজে নেশা হয়েছিল আমার, ভয় পাওয়ার কিছু নেই, খারাপ নেশা মাছ ধরার নেশা। এবং এই নেশা যাদের আছে তারাই জানে যে কি মারাত্মক নেশা। যদি বলা হয় অমুক দিকে মনে হয়ে গেছিল, তখন আমার লেখালেখিটা একটু কম হতো। তারপর এই 80s এর প্রথম থেকে আমি একেবারে শব্দটা এখানে মানানসই হবে, তার মাত্রা, তার ছন্দ, তার ওজন, তার ব্যঞ্জনা, তার তাৎপর্য, অনেক ভাবতে হয় একটা কবিতা লিখতে গেলে। তো সেটা আমার পক্ষে দেখলাম যে সুবিধাজনক হচ্ছে না, কিন্তু গদ্যে আমি স্বচ্ছন্দ হয়ে গেলাম। তাদেরকে মনে রাখতে হবে যে কমার্শিয়াল হওয়া আর প্রফেশনাল হওয়ার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সুতরাং আমি কমার্শিয়াল হব না প্রফেশনাল হব, প্রফেশনাল অ্যাপ্রোচ। একজন লোক সারা জীবনে 1 পয়সা ইনকাম না করেও তার কাজে প্রফেশনাল হতে পারেন, আর কমার্শিয়াল হলেও নানা রকম সমস্যাগুলো আসছে। আর তন্ময়ের কথার এটা সামনেও বলবো যেহেতু নেই। দ্বিতীয় কথাটা আমার হচ্ছে যে আমরা যখন লেখককে প্রমোট করি, প্রমোট শব্দটাতে আমার আপত্তি আছে। প্রমোট যে কে কখন কাকে করে সেটা খুব মুশকিল। যেরকম বাংলাদেশে হুমায়ুন আহমেদ যখন ফ্লাইটে উঠতেন, চার্টার ফ্লাইটে, তার পাশে বসে থাকতো প্রকাশকরা, স্যার আপনি শুধু ব্ল্যাঙ্ক চেক দিচ্ছে, আপনি বসিয়ে নিয়ে আমাদেরকে বইটা দিন। সুতরাং কে কাকে প্রমোট করবে এটা একটা ফ্যাক্টর। সুতরাং লেখক প্রমোট করে, আবার লেখককেও প্রমোট করা হয়, একজন নতুন লেখককে। কিশোরের কথাটাকে বরং ধরে নিয়ে আমি বলি, সংস্থা চালাবেন তাকে দুটো ভাগে ভাগ করে নেওয়া উচিত। এক, যে আমার দুবেলা রুজি রোজগার যদি এটা প্রধানত হয়, প্রধান অবলম্বন হয়, তাহলে আমাকে কিছু হটকেক রাখতে হবে, কিন্তু পাশাপাশি আমাকে ভালোবাসার জায়গাটা রাখতে হবে। নবারুণ ভট্টাচার্য যখন হারবার্ট লিখলেন, আমাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত জায়গায় নবারুণ ভট্টাচার্যের ভীষণ সখ্য ছিল। নবারুণ ভট্টাচার্যের মতো ওই একটা উপন্যাস
এই এই এইভাবে ওই রকম একটা ন্যারেটিভ স্টাইল যার, সেখানে সেই বইটাকে তিনি যতই মহাশ্বেতা দেবীর ছেলে হন, যতই তার আগে এই মৃত্যু উপত্যকা আমার দেশ না বেরিয়ে যাক, ওই উপন্যাস ছাপানোর আগে বা প্রকাশ করার আগে প্রকাশককে 10 বার ভাবতে হবে যে এই উপন্যাস আমার বাঙালি পাঠক দেবে কিনা। ইটস আ ডিফারেন্ট ন্যারেটিভ ছিল স্টাইলটা, তবে সেই ইমোশনের ভিতর রিস্কও থাকবে। এটা গেল ওই দিকটা। আর ওটা তো তন্ময় প্রথমে যেটা বলেছে, আমি একদম শুরুতে রাজার দুপুরবেলা আমাকে একবার ফোন করেছিল, আমাদের তরুণ কবি রাজা। তো তুমি আজকে আমার একটা কথা আছে, তুই যেটা বলতে চাচ্ছিস সেটা আমি আগে বলি। বলে হ্যাঁ, ব্যবসা করতে আসছে, যেটা বিক্রি বেশি হবে সেটা করবে। পরিষ্কার ওরা রুজি রোজগার করতে এসছে, সুতরাং প্রকাশক সেখানে জিজ্ঞেস, তার যদি কবিতার যে জয় গোস্বামীর কবিতার বই হলে কবিতা, জয় গোস্বামী গল্প লিখলে গল্প, জয় গোস্বামী আমার বিশ্বাস জয় গোস্বামী পর্ণ লিখলেও সেটা বিক্রি হবে। ডিফারেন্ট জায়গা গেল। সুতরাং তাকে ব্যবসাটা করতে হবে। সুতরাং তার ঘরে এসে তো কিশোর বলে দিল গদ্যের সংখ্যা বেশি, বিপুলদা বললেন। এবার আমি তুই যে প্রশ্নটা সরাসরি আমাকে সঞ্চালক এত অনুরোধ যে তুই করেই বলি, যেটা বলছে যে আমি আমার সম্পাদক সত্তা লেখক সত্তাকে আলাদা করে যদি বলি, সম্পাদক সত্তা বলে নেয়নি, কারণ তার খরচায় করেছে, আমি শুধু অনুমতিটা দিয়েছিলাম। এক হচ্ছে সিনে মল্লার, একটা হচ্ছে গল্পে মল্লার। আমাদের 11টা মল্লার সিরিজ হয়েছিল পরপর ফেসবুকে, এবং সেখানে ফটোগ্রাফি নিয়ে কাজ হয়েছিল, সেখানে অন্দরমহল থেকে বহির্মহল হয়েছিল, সেখানে বই কি কি সেরা সেরা বই পড়ছি। সেরা হয়েছিল গল্প এবং ফিল্ম নিয়ে সিরিজ বের করছিল, ছোট গল্পের সিরিজ বের করছিল, ছোট 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 গল্পের। আমি লেখকের নাম বলছি, জনৈক জনপ্রিয় লেখক কলকাতার, জনৈক বলবো যে খুবই বিখ্যাত জনপ্রিয় লেখক। তার একটি ছোট্ট গল্প প্রকাশিত হয়েছিল, সেখানে একটা কমেন্ট গেছিল। সেই কমেন্টটা আমাকে একজন লিঙ্কটা আমাকে দিয়ে দিয়েছিল, তাতে লেখা হয়েছিল কি সব বিখ্যাত লেখকরা ছাইপাশ লেখেন। শিলিগুড়িতে মল্লার পত্রিকার গল্পের সিরিজ বের কমেন্ট বক্সে ছিল, সে সাপ্তাহিক যাই হোক, পাক্ষিক, এটা পিরিয়ডিক্যালস, তারা তাদের মতন কাজ করেছে, তাদের সম্পূর্ণ তাদের ভিউ থেকে তারা কাজ করেছে, এবং এটাও তো ঠিক, প্রচুর ভালো ভালো গল্প বেরিয়েছে।